I've been dreaming on. আমার চ্যানেলের সকল দর্শককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার এই ভিডিও। এই ভিডিওতে থাকবে আপনারা কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই কিভাবে কেরল ঘুরবেন। অনেকে কোচি দিয়ে শুরু করে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এই ভ্রমণটা শেষ করে, আবার অনেকে কন্যাকুমারী দিয়ে শুরু করে কোচিতে শেষ করে। আমি কোচিতে শুরু করে কন্যাকুমারীতে শেষ করেছিলাম। সেই ভ্রমণের সম্পূর্ণ বৃত্তান্ত থাকবে এই ভিডিওতে। যারা ট্রেনে যাবেন কলকাতা থেকে, তাদের জন্য দুটি ট্রেন আছে। দুটি ট্রেনই শালিমার থেকে ছাড়ে। একটি ট্রেন ছাড়ে রবি এবং মঙ্গলবার, আর একটি ট্রেন ছাড়ে বুধবার। কোচি অর্থাৎ এর্নাকুলাম স্টেশন, এই শালিমার থেকে এর্নাকুলাম স্টেশন দুটি ট্রেন আছে, সপ্তাহে 3 দিন যায়। এছাড়া আপনাকে যেতে হবে অন্যান্য দিন গেলে শালিমার থেকে চেন্নাই, চেন্নাই থেকে আবার ট্রেন পাল্টে যেতে হবে এর্নাকুলাম স্টেশন অর্থাৎ কোচি। নিচের ডেসক্রিপশন বক্সে ট্রেনের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, পারলে একটু দেখে নেবেন। কোচি ও এর্নাকুলাম যমজ শহর। এর্নাকুলামকে কোচির থেকে আলাদা করেছে ভেম্বানাদ লেক। তবে পর্যটকদের দেখার জায়গাগুলি বেশিরভাগই এই কোচি অঞ্চলে। সুবিধাজনক হবে ফোর্ট কোচি অঞ্চলে থেকে কোচি ঘুরে নেওয়া। এবং এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে বেশ রিজনেবল প্রাইসে। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া আরও বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমি ছিলাম হোটেল পার্ক এভিনিউতে, যাদের মোবাইল নাম্বার 8129507330। হোটেলে চেক ইন করেই আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করতে, কারণ খুবই অল্প সময় একদিন, তার মধ্যে কোচি ঘুরতে হবে। টাইম হয়নি, এখানে লাঞ্চ রেডি হয়নি, তো ব্রেকফাস্ট করছি। এখানে মশলা ঠোসা আর চা দিয়ে ব্রেকফাস্ট। মশলা ঠোসা 1 পিস পড়লো 120 টাকা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। একটা অটো ভাড়া করলাম সারাদিনের জন্য 800 টাকা। সে সমস্ত ফোর্ট কোচি অঞ্চল ঘুরিয়ে দেখাবে। আর একটা গাড়ি আমরা রিজার্ভ করেছিলাম, 4 সিটের গাড়ি পড়েছিল 25,000 টাকা 6 রাত 7 দিনের জন্য। সেটা পরের দিন কোচি থেকে রওনা দিয়ে একেবারে কন্যাকুমারীতে সেই গাড়ি আমরা ছেড়ে দিয়েছিলাম। সাইট সিনে বেরিয়ে আমরা একে একে দেখে নেব সান্তাক্রুজ ব্যাসিলিকা। পর্তুগিজদের দ্বারা নির্মিত কোচির সুন্দরতম গথিত স্থাপত্য এটি। চার্চের ভিতরটা রঙিন পেন্টিং দিয়ে সাজানো। এরপরে আমরা চলে যাব নৌ মিউজিয়ামে। এই জাদুঘরটা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে এবং অতীতে তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র প্রদর্শন করা হয়েছে। এই মিউজিয়ামটি একদম ফোর্ট কোচি সৈকতের খুব কাছে। প্রবেশ মূল্য আছে 40 টাকা। শিশুদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। খোলা থাকে সকাল 9:30 থেকে দুপুর 1টা, আবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপরে চলে যাব আমরা মাত্তাঞ্চেরি প্যালেস ও মিউজিয়াম দেখতে। পর্তুগিজরা এটি নির্মাণ করে কোচির রাজাকে উপঢৌকন হিসেবে দেয়। রাজাদের ব্যবহৃত নানা জিনিস ও পোর্ট্রেট রাখা আছে এখানে। শুক্রবার এটি বন্ধ থাকে। অন্যান্য দিন সকাল 10টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। মাত্তাঞ্চেরি প্যালেসের গেট দিয়ে বাইরে বেরোলেই রাস্তার উল্টো দিকেই আছে ট্যুরিস্ট বোটিং সেন্টার। এখানে বোটিং করা যায়, তবে সময় পাওয়া যায় না একদিনের কোচি ট্যুরে। এবারে ডান দিকে একটু মেকে গেলেই পড়বে ইউজুদের শহর জিউ টাউন। বিভিন্ন ধরনের কাঠ ও ধাতুর তৈরি অ্যান্টিকের দোকান রয়েছে এই জিউ টাউনে। এ পথের শেষেই ইউজি উপাসনালয় সিনাগগ রয়েছে। এরপরে দেখে নেবেন ভাস্কো ডা গামা চার্চ এবং ইন্দো পর্তুগিজ মিউজিয়াম। এইগুলি দেখার পরে অটো ছেড়ে দেবেন, দিয়ে এসে লাঞ্চ করে নিতে হবে। কোচির কাছে একটা হোটেলে আমরা লাঞ্চ করতে এলাম। লাঞ্চ আছে, ভাত আছে, পাঁপড় ভাজা আছে, একটা কি তরকারি বুঝতে পারছি না, একটা রয়েছে গাজর, একটা ঢ্যাঁড়স, একটা চাটনি, আর একটা সম্বর ডাল, আর একটা মাছ। মিলটা পড়লো 120 টাকা। লাঞ্চ করার পরে সামান্য একটু রেস্ট নিয়ে চলে আসতে হবে ভাস্কো ডা গামা স্কোয়ার ও মহাত্মা গান্ধী বিচে। এখানে বিচের সানসেটটা দেখবেন, খুব ভালো লাগবে। আর আছে চাইনিজ ফিশিং নেট, বড় বড় জাল। এই জাল দিয়ে এখানে মাছ ধরা হয়। আর তারপরে দেখে নেবেন ভাইপিন ফেরিঘাট, এবং ভাইপিন ফেরিঘাট থেকে সরকারি ব্যবস্থাপনায় ভেসেল চলে মাত্র 3 টাকা 6 টাকায়। ভেসেলে করে ভাইপিন দ্বীপ থেকে ঘুরে আসা যায়।
আমি কোচিতে ফোর্ট কোচিতে রয়েছি। এখানে একটা রেস্টুরেন্ট এসছি ডিনার করতে। নিলাম কেরালা স্পেশাল কেরালা ফিশ কারি আর স্পেশাল কেরালা চিকেন কারি, সঙ্গে কেরালা রাইস। দেখা যাক কেমন হয়। কোচি থেকে মুন্নারের উদ্দেশ্যে একেবারে সকালেই গাড়ি ছেড়ে দিতে হবে, কারণ কোচি থেকে মুন্নারের দূরত্ব 127 কিলোমিটার এবং পথে বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান পড়বে। আর যারা বাসে যাবেন তারা থাকবেন এন্নাকুলাম স্টেশনের কাছে, কারণ ওখান থেকেই ভোরবেলায় মুন্নার যাওয়ার বাসগুলো ছাড়ে। কোচি থেকে মুন্নারের দূরত্ব 127 কিলোমিটার। পথে পড়বে কিছু দ্রষ্টব্য স্থান। প্রথমে পড়বে ফোকলোর মিউজিয়াম, যার টিকিটের মূল্য 100 টাকা, আর ক্যামেরার জন্য লাগে 100 টাকা, মোবাইলের জন্য নয়। ওই মিউজিয়ামটি দেখার পর কিছু দূর গিয়ে আরেকটি মিউজিয়াম পড়বে, যেটি হলো আর্কিওলজিক্যাল মিউজিয়াম, যার টিকিটের মূল্য 35 টাকা মাথা পিছু, আর গাড়ি পার্কিংয়ের জন্য নেয় 30 টাকা। এই দুটি মিউজিয়াম দেখার পর পড়বে দুটি ফলস, একটি হলো শিয়াপাড়া ফলস এবং আরেকটি হলো ভাল্লারা ওয়াটারফলস। এই দুটি দেখার পর আবার রওনা দিতে হবে মুন্নারের দিকে। থেকে মুন্নার যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, লাঞ্চ করব, হোটেল ইফতার। সেখানে নিলাম আমি লাঞ্চে চিকেন রোস্ট, চিকেন কারি, মিক্সড ফ্রায়েড রাইস আর রুটি। এটা আজকের লাঞ্চ। কোচি থেকে মুন্নার যাওয়ার পথে মুন্নার বেশ কিছু দূর আগে পড়ে বেশ কিছু স্পাইস গার্ডেন। এখানে 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলে দেখা যাবে জায়ফল জয়িত্রী গাছ, লবঙ্গ গাছ, এলাচ গাছ, কোকো গাছ, নানা রকম গাছ, এবং এগুলো স্যাম্পেল বাগান। ভেতরে একর একর এইসব গাছের বাগান রয়েছে। মাইলের পর মাইল ঢেউ খেলানো সবুজ চা বাগানে পূর্ণ পশ্চিমঘাট পাহাড় শ্রেণী, নদীবাঁধ, লেক ইত্যাদি মুন্নারের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। প্রায় 5200 ফুট উচ্চতায় অবস্থিত মুন্নারকে এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয়। গ্রীষ্মে তাপমাত্রা থাকে 15 থেকে 25 ডিগ্রি, আর শীতে নেমে যায় 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বর্ষায় বৃষ্টিপাত ভালোই হয়। মুন্নার পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। ওই দিন আর কিছু দেখতে পাবেন না। পরের দিন সকালেই বেরিয়ে পড়ুন সাইট সিনে। প্রথমে দেখে নিন কুন্ডালা ড্যাম ও লেক, এবং তার কাছেই আছে ইকো পয়েন্ট, যেটি মাট্টুপেট্টি ড্যামের পেছনে। এইগুলি দেখার পর একটা টি ফ্যাক্টরি পড়বে। বলে যে টি ফ্যাক্টরি দেখায়, কিন্তু আদতে কিছু দেখায় না। সামনে কিছু দোকানপাট আছে, খাবার দাবার বিক্রি হয়। এরপরে সোজা চলে যাবেন এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এখানে 150 টাকা টিকিট কেটে চা বাগানের মধ্যে দিয়ে যেতে হবে একটু উপরে, এবং সেখানে ফরেস্ট রয়েছে। সেখানে দেখা যায় নীলগিরি থর এবং নীলকুরিঞ্জি ফুল, যা 12 বছর অন্তর ফোটে। এটি দেখার পর আপনাদের শেষ হবে মুন্নার ভ্রমণ। আর যেগুলি আছে সেগুলি এই দিনের মধ্যে দেখা সম্ভব নয়। টপ স্টেশন আছে, কিন্তু সেখানে যেতে গেলে অনেক সময় লাগে এবং আলাদা গাড়ি ভাড়া করতে হয়। আজকে সারাদিন আমরা মুন্নার সাইট সিন করলাম। আর মুন্নারে তো আমরা আজকের সাইট সিনের সঙ্গে সঙ্গে আজকের তেমনভাবে আমাদের লাঞ্চ করা হয়নি। আমরা গাড়ির মধ্যে আলোচনা করছিলাম আজকের আমরা রাত্রে তন্দুরি খাবো। তা কোথায় পাবো দেখতে 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 একদম মুন্নার টাউনে এসে দেখলাম একটা সুন্দর গ্রিলের দোকান রয়েছে। দেখুন দেখাচ্ছে আরবিয়ান গ্রিল। তো এখান থেকে আমরা, এখানে ভ্যারাইটিস তন্দুরি আছে। আমরা এখানকার ফেভার আফগানি তন্দুরি অর্ডার করলাম, আর একটা পেপার তন্দুরি অর্ডার করলাম। এটাই আজকের লাঞ্চ হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দোকানের ভেতরে নানা রকম প্রচুর সেল আর প্রচুর সাজানো রয়েছে, অনেক কোয়ান্টিটিতে প্রচুর। দেখুন পরের দিন সকালে রওনা দিলাম থেক্কাটির উদ্দেশ্যে। মুন্নার থেকে থেক্কাটির দূরত্ব 90 কিলোমিটার। আর থেক্কাটির মূল আকর্ষণ পেরিয়ার টাইগার রিজার্ভ ও লেকে বোর্ডিং ট্রিপ, মাঝখানে লাঞ্চ। থেকে থেক্কাটি যাওয়ার পথে কাল্লার বলে একটা জায়গা, একটা হোটেলে আমরা নামলাম লাঞ্চ করার জন্য। এখানে সবজি ভাত সঙ্গে মাছের কারি আছে, মাছ ফ্রাই আছে। সবজি ভাতের দাম 70 টাকা, আর মাছের কারি 60 টাকা, ফ্রাইটা 50 টাকা। এটাই আমাদের আজকের লাঞ্চ। এটা খেয়ে আমরা থেক্কাটির দিকে রওনা দেবো। থেক্কাটি আর কুমিলি দুটো পাশাপাশি শহর, তবে যাতায়াতের সুবিধার্থে থেক্কাটিতেই থাকা উচিত হবে। পেরিয়ার বোটিং পয়েন্টে যাওয়ার রাস্তার দুপাশে প্রচুর হোটেল ও হোমস্টে আছে। বোটিং নিয়ন্ত্রণ করে বন দপ্তর। দিনে 5টা বোটিং ট্রিপ করানো হয় অনেকগুলি ফেসেলে। সকাল 7:30, 9:30, 11:15, দুপুর 1:45 ও বিকেল 3:30। এর সুবিধা মতো একটা ট্রিপ আপনারা বেছে নেবেন, 1.5 ঘন্টার মতো হয়। আর খরচ
ফরেস্টে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 45 টাকা, বাসের টিকিট লাগে 30 টাকা, আর 255 টাকা লাগে ভেসেলের টিকিট। এই তিনটে টিকিট ওরা একসাথে নিয়ে নেয়। তবে আপনারা অনলাইন এটা বুক করে রাখবেন, কারণ এটা খুব ডিমান্ড আছে, এটা সাধারণত টিকিট পাওয়া যায় না। আপনাদের ভাগ্য ভালো থাকলে পেরিয়ার জঙ্গলে বাঘ, চিতাবাঘ, ভাল্লুক, হাতি, হরিণ, গাউর ও নানা পাখি এবং সরীসৃপ প্রাণী রয়েছে, দেখাও যেতে পারে। টাইগার রিজার্ভ ফরেস্টের যে টিকিট কাউন্টার আছে এবং যে বাস আছে ওখান থেকে নিয়ে যায় যেখানে, ওর কাছেই আছে দুটি হল। একটিতে হয় কেরালার বিখ্যাত মার্শাল আর্ট এবং আরেকটি হলে হয় কথাকলি নৃত্য। দুটোরই টিকিট 200 টাকা করে, সন্ধ্যেবেলায় দুখানা করে শো হয়। ওই দুটি অবশ্যই দেখবেন, খুব আকর্ষণীয়, খুব ভালো লাগবে। এবং এর মধ্যে দিয়েই শেষ হবে একদিনের পেরিয়ার ভ্রমণ। পরের দিন আবার সকালে উদ্দেশ্য আলেপ্পি। থেক্কাটি থেকে আলেপ্পি যাওয়ার পথে প্রচুর রবার বাগান দেখলাম। তার মধ্যে আমরা একটা রবার বাগানে নামলাম, নেমে রবার বাগানটা দেখলাম আর দেখাচ্ছি কিভাবে গাছ কেটে কিভাবে প্রসেস হয়। দেখুন এইভাবে এই গাছগুলো কাটা, আর গাছগুলো এইভাবে কেটেছে। কাটার হ্যাঁ, কাটার পরে এগুলো আঠাগুলো পড়ছে, পড়ে আঠাগুলো এখান থেকে পড়ে গিয়ে এখানে পড়ছে, এই আটা পড়ছে। থেক্কাটি থেকে আলেপ্পি যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে নামলাম ব্রেকফাস্ট করার জন্য। ঠিকই করলাম যে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ টেস্ট করব। তো পুট্টু চানা বলে একটা ডিশ হয়। তো থেক্কাটি থেকে আলেপ্পির দূরত্ব 137 কিলোমিটার। প্রাচ্যের ভেনিসও বলে এই আলেপ্পিকে। শহরকে কেটে কুটে চলে গেছে অসংখ্য খাঁড়ি, মধ্যমণি অবশ্যই ভেম্বানাদ হ্রদ, যা কোচির সঙ্গে ব্যাকওয়াটারের মাধ্যমে যুক্ত। আর এই ব্যাকওয়াটার ও তার ক্রুজের জন্যই পর্যটক মহলে আলেপ্পির এত জনপ্রিয়তা। পৌঁছে গেলাম আলেপ্পিতে এবং একটি হোটেল নিলাম অপোজিট বোট জেটি রোডে। খুব ভালো লোকেশান। হোটেলের নাম এ আলেপ্পি রেসিডেন্সি। ফোন নাম্বার দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বক্সে আরও অন্যান্য হোটেলের ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নেবেন। এই হোটেলটা খুব ভালো লোকেশানে, দেখুন, হোটেলটা দেখলেই বুঝতে পারবেন। হোটেলে লাগেজ রেখেই আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নেওয়ার পরেই সামান্য রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো অন্যান্য সাইট সিনের উদ্দেশ্যে। আর কালকের দিনটা রেখে দেবো ব্যাকওয়াটারের জন্য। আলেপ্পিতে এসে একটা হোটেলে খেতে এলাম। বেশ আছে, আমাদের সঙ্গে যে দাদা ছিল, ড্রাইভার দাদা, একটা বললো একটা ভালো হোটেল আছে, ভাত, চিকেন, মাছ পাওয়া যাবে। এলাম, এসে পেয়ে গেলাম মাছ ফ্রাই, মাছের ঝাল, চিকেন, পাঁপড় ভাজা আর 3 রকম সবজি। এটাই আজকের আলেপ্পিতে এসে আমাদের প্রথম দিনের লাঞ্চ। আলেপ্পিতে সাইট সিনে এসে প্রথমে এলাম লাইট হাউস দেখতে। আমি দাঁড়িয়ে আছি আলেপ্পির লাইট হাউসের সামনে। এরপর আমি যাব লাইট হাউসে, উঠবো। লাইট হাউস থেকে দেখবো আর আপনাদের দেখাবো কি ভিউ পাওয়া যায়। আলেপ্পিতে লাইট হাউস এবং আলেপ্পি সি বিচ এবং মারারি বিচ দেখার পর সন্ধেবেলা এসে আশেপাশে একটু মার্কেটে ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পরে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন আবার আমরা ব্যাকওয়াটারের জন্য প্রস্তুতি নেব। আপনারা এখন যেটি দেখছেন এটি আমাদের 1 বেডরুমওয়ালা হাউসবোট। হাউসবোট বিভিন্ন বেডরুমের হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অনেক বড় বড় হাউসবোট হয়। তবে এক একটা হাউসবোট এক একটা পার্টিকে দেয়। আপনারা যদি 2 জন যান, তাহলে আপনারা যদি 1 বেডরুমওয়ালা হাউসবোট নিতে হয় তাহলে আপনাদের কমে হয়ে যাবে, নাহলে 2 রুমওয়ালা আছে কিন্তু তাতে খরচা বেশি হয়ে যাবে। এইভাবে আপনারা হাউসবোট বুক করবেন। আর আপনারা নিজেরাই বুক করবেন, অনলাইনে বুক করার কোনো দরকার নেই। আপনারা সকালবেলায় চলে যাবেন হাউসবোট স্টার্টিং পয়েন্টে, জিজ্ঞেস করে নেবেন, সবাই বলে দেবে। ওখানে গিয়ে দেখবেন পরপর হাউসবোট দাঁড়িয়ে আছে, আপনারা সরাসরি কথা বলে বুক করবেন, তাতে দেখবেন অনেক কমে হয়ে যায়। আমি এইভাবেই বুক করেছিলাম। আর হাউসবোট আপনি সারা দিনটা থাকতে পারেন, আবার আপনি বিকেল 5টায় ছেড়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে ভাড়া কিন্তু একই লাগে। আর ওর মধ্যেই ওরা যে ভাড়াটা নেয় ওর মধ্যেই ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার থাকে। পরের দিন সকাল
7টা থেকে 8টার মধ্যে আপনাকে এসে ছেড়ে দেয়। যেখান থেকে হাউস বোট ছাড়ে তার আশেপাশেই এসে 5টার দিকে দাঁড়িয়ে যায়, সারা রাত ওখানেই দাঁড়িয়ে থাকে এবং সারাদিন ফ্যান চলবে, এসি চলে না। আর সন্ধেবেলায় ঘাটে এসে দাঁড় করিয়ে দিয়ে সেখানে ইলেকট্রিক লাইনের ব্যবস্থা আছে, সেখান থেকে ইলেকট্রিক লাইন নিয়ে তারপরে রাত 8টা নাগাদ ওরা এসি চালায়। হাউস বোটে আজকের লাঞ্চ দিয়ে গেছে, তো ভীষণ ভালো লাগছে। রাইস আছে, আর একটা বাঁধাকপির তরকারি আছে, একটা ডাল আছে, আর একটা বিনস আলু দিয়ে একটা তরকারি আছে, মাছ আছে, রায়তা আছে, চাটনি আছে, পাঁপড় ভাজা আছে। এটাই আজকের আমাদের লাঞ্চের মেনু। ভীমবানাথ হ্রদের ধার ঘেঁষে রয়েছে একাধিক রিসোর্ট। হ্রদের পাশে থাকার মজাই আলাদা। ব্যাকওয়াটারের খাঁড়ি ধরে ও ভীমবানাথ হ্রদের উপর চলে হাউসবোটগুলি। জলে ভেসে দেখে নিন হ্রদের ধারের জনজীবন, কুট্টানাদের ধানক্ষেত বা সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থিত পাশের গ্রাম ও ডিঙি নৌকোর আসা যাওয়া। উপভোগ করুন লেকের জলে সোনালি সূর্যাস্ত। এছাড়া সরকারিভাবে ফেরি সার্ভিসও রয়েছে এই ভীমবানাথ লেকে। হাউসবোট ছাড়া এই শিকারাগুলোও ভাড়া করা যায়, এগুলি ঘন্টা পিছু ভাড়া করতে হয়, তবে এতে থাকার ব্যবস্থা বা কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না। আলেপ্পি ভ্রমণ শেষ করে পরের দিন সকালেই রওনা দিলাম কোভালামের উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্য কোভালাম। আলেপ্পি থেকে কোভালামের দূরত্ব 85 কিলোমিটার। আর পথে পড়বে আম্বালা পূজা মন্দির। খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এই মন্দিরটি। এখানে পুরুষদের ধুতি পরে খালি গায়ে এবং মহিলাদের শাড়ি পরে এই মন্দিরে প্রবেশ করতে হয়। পৌঁছে গেলাম কোভালামে। কোভালামে পৌঁছে আমরা একটা হোটেলে উঠলাম। হোটেলের নাম সি ফ্লাওয়ার বিচ রিসোর্ট। ঠিক ডান দিকে সি বিচ, মাঝখানে রাস্তা, বাঁদিকে আমাদের হোটেল। দেখতে পাচ্ছেন হোটেলের লোকেশন। খুবই কম ভাড়া। এখানে একটা নন এসি রুমের ভাড়া 1000 টাকা, আর এসি রুমের ভাড়া 1500 টাকা। আমরা হোটেলে লাগেজ রেখে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। কোভালামে পৌঁছে হোটেলে লাগেজ রেখে আমরা লাঞ্চ করতে এলাম। হোটেলে জিজ্ঞেস করলাম এখানে ননভেজ রেস্টুরেন্ট কোথায় ভালো আছে। বলে দিল যে অতিথি রেস্টুরেন্ট। আমরা আমাদের হোটেল থেকে 2-4টে হোটেল এগিয়ে এসে দোতলায় একটা রেস্টুরেন্ট আছে, অতিথি রেস্টুরেন্ট। সেখানে আমরা অর্ডার দিলাম চিকেন মশলা, ফিশ কারি আর প্লেন রাইস। এটাই আমাদের আজকের মেনু। তো চিকেন কারি 250 টাকা, আর ফিশ মশলা 270 টাকা, প্লেন রাইস 1 প্লেট 70 টাকা। তবে রাইসটা বাসমতি রাইস আছে। এটাই আমাদের আজকের মেনু। কোভালাম সি বিচ একটি আন্তর্জাতিক মানের সি বিচ। এখানে প্রচুর ফরেনার আসে। আর সি বিচের পাশে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে, অনেক কিছু কেনাকাটি করার জিনিসপত্র রয়েছে, আপনারা কেনাকাটি করতে পারেন, খুব ভালো লাগবে। আর সন্ধ্যেবেলায় সুন্দর রেস্টুরেন্টগুলো সাজায় এবং রেস্টুরেন্টের সামনে কাঁচা মাছ টেবিলে সাজিয়ে রেখে দেয়, নানা রকম সামুদ্রিক মাছ। সেই মাছ আপনারা অর্ডার করলে ওরা সঙ্গে সঙ্গে সেই মাছ রান্না করে আপনাকে দেবে। পরের দিন আমরা রওনা দিলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। পথে পড়বে পুভার লেক। এটি হলো জঙ্গলের মধ্যে দিয়ে জলের ওপর দিয়ে ডিঙি করে যাওয়া। এটি খুব ইন্টারেস্টিং। আপনারা গেলে অবশ্যই পুভার লেক ভিজিট করবেন। যে পুভার লেক, তার মধ্যে দিয়ে বোটে করে যাচ্ছি। দারুণ অভিজ্ঞতা। আপনারা যারা কেরালাতে আসবেন, এই কোভালাম বিচের থেকে বেশ কিছুটা দূরে কন্যাকুমারীকা যাওয়ার পথে পড়বে এই পুভার লেক। আপনারা অবশ্যই এখানে আসবেন আর বোটিং করার চেষ্টা করবেন। প্রাইস ওদের আছে, প্রাইস লিস্ট আছে, দেখাবে, কিন্তু আপনারা একটু দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন, বেশ কমে কিন্তু। এখানে এই বোট রাইডটা ঘন্টা পিছু হয়। এদের নির্দিষ্ট রেট রয়েছে, কিন্তু দরদাম করবেন খুব ভালো কমে। আমি বেশ অনেকটা কমিয়ে এখানে বোট রাইডটা করেছিলাম। পুভার লেক দেখে কন্যাকুমারী যাওয়ার সময় পথে পড়বে সঙ্গমুখম বিচ। এই বিচটি দেখবেন, খুব ভালো লাগবে, ভালো ঢেউ আছে, খুব সুন্দর বিচ। এরপরে আপনারা এগিয়ে যাবেন তামিলনাড়ুর কন্যাকুমারীর দিকে। আর পথে পড়বে পদ্মনাভ স্বামী মন্দির। এখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন। এখানে পুরুষদের খালি গায়ে ধুতি পরে প্রবেশ করতে হয়, আর মহিলাদের শাড়ি পরে প্রবেশ করতে হয়। তবে মন্দিরের আশেপাশে ক্যামেরা একেবারে অ্যালাউ করে না, আর ভেতরের কথাই তো বাদই দিন।
ধুতি সঙ্গে না থাকলেও চিন্তার কোনো ব্যাপার নেই, ওখানে 50 টাকা করে ধুতি বিক্রি হয়, আপনারা ওই ধুতি পরে নিতে পারেন, পরে নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। এবারে আমরা পৌঁছে গেলাম বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের সঙ্গমস্থল কন্যাকুমারীতে। কন্যাকুমারীতে পৌঁছে হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে রেস্ট নেবেন, রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরোবেন ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। একেবারে কাছেই ওই হোটেল চত্বর এবং 2-4 মিনিটের মধ্যেই ওগুলো রয়েছে। ত্রিবেণী সঙ্গমে যাবেন, গিয়ে ওখানে বসে থাকবেন, খুব ভালো লাগবে, একদম সমুদ্রের পাড়ে যেমন হয় ওখান থেকে সন্ধ্যাটা উপভোগ করবেন। আর দূর থেকে আলোকোজ্জ্বল বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দির দেখবেন এবং থিরুভাল্লুভারের মূর্তি আলোকোজ্জ্বল অবস্থায় দেখতে পারবেন, খুব ভালো লাগবে। আর তার পরের দিনের জন্য রেখে দেবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দির দর্শন এবং সাইট সিন। কন্যাকুমারীতে খাবার খুব ভালো হোটেল আছে। হোটেল আমার সোনার বাংলা, একেবারে বাঙালি হোটেল, মালিকও বাঙালি, কর্মচারীও বাঙালি, রান্নাবান্নাও বাঙালি, সব কিছু একেবারে বাঙালিয়ানা। এখানে আপনাদের খাবার কোনো অসুবিধা হবে না, মাছ মাংস সবই পাওয়া যায়, অনেক রকম সবজি পাওয়া যায়, আপনারা এই হোটেলে একেবারে চোখ বুজে খেতে পারেন। এই হোটেল চত্বরে অনেক থাকার হোটেল রয়েছে, যেগুলি ভাড়া একদম রিজনেবল। আপনারা এসি রুম 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই হোটেল চত্বরেই আছে প্রচুর হোটেল। পরের দিন সকালবেলায় প্রথমেই রাখবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার প্ল্যান। সকাল 8টায় কাউন্টার খোলে আর বিকেল 4টে বন্ধ হয়, কিন্তু আপনারা যত তাড়াতাড়ি বিবেকানন্দ রকটা দেখে নিতে পারবেন সারাদিনে ততটাই বেশি সময় পাবেন অন্যান্য সাইট সিনগুলো ঘোরার জন্য। 6টা থেকে 6:30টার মধ্যে লাইন দিলে খুব ভালো হয়, কারণ ভিড় হয়। লাইন দিয়ে 75 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা বিবেকানন্দ রক মেমোরিয়ালটা দেখে আসবেন। সরকারি ব্যবস্থাপনা এটি হয়, টিকিট কাটতে হবে 75 টাকা দিয়ে, ওখানে নেমে আবার 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে উঠতে হবে। আবার লঞ্চে করে ফেরত আসবেন। এসে আপনারা একটা অটো ভাড়া করবেন, 2 জন থাকলে 4 জন থাকলে একটা অটো করেই যথেষ্ট। অটো ভাড়া করবেন, 700 থেকে 800 টাকার মতো ভাড়া পড়বে। বেশ কিছু মন্দির আছে, সেগুলো আপনাদের ঘুরিয়ে আনবে। কন্যাকুমারীতে একদম কন্যাকুমারী 3 মাথার মোড়ে ডান দিকে অর্থাৎ সমুদ্রের দিকে প্রচুর হোটেল রয়েছে এক জায়গায়। আপনাদের হোটেল না করে গেলেও কোনো অসুবিধা নেই, ওখানে গিয়ে হোটেল পেয়ে যাবেন। 1500 টাকার মধ্যে এসি রুমের হোটেল পাওয়া যায়। বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখে আসার পরে ওই চত্বরেই আছে কয়েকটা জিনিস, পায়ে হেঁটে ঘুরে নেবেন। একটি হলো গান্ধী মণ্ডপ। 1948 সালে তার মৃত্যুর পর গান্ধীর চিতাভস্ম 12টি কলসে রাখা হয়েছিল এবং বিসর্জনের জন্য ভারতের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। একটি কলস কন্যাকুমারীতে আনা হয়েছিল এবং যেখানে সেই কলস রাখা হয়েছিল ঠিক সেখানেই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, সেটি হলো গান্ধী মণ্ডপ। আর একটি আছে কামরাজ হল, একেবারে তার পাশে, এটাও একটা স্মৃতিসৌধ, এটা দেখে নেবেন। এরপরে দেখে নেবেন একটি গভর্নমেন্ট মিউজিয়াম, ভালো লাগবে। এবং তার কাছেই আছে বিবেকানন্দ এক্সিবিশন হল। এই কটি দেখার পরে একটি অটো ভাড়া করবেন, 2 জন থেকে 4 জন থাকলে 600 থেকে 800 টাকা ভাড়া পড়বে, নিয়ে বেরিয়ে পড়বে সাইট সিনের উদ্দেশ্যে। বেশ কিছু মন্দির আছে, দেখিয়ে আনবে আপনাদের। প্রথমে যাবেন ভগবতী আম্মান মন্দিরে। এই মন্দিরটি খুব ভালো লাগবে, খুব বড় মন্দির আর একেবারে সমুদ্রের পাশে, পরিবেশও খুব ভালো। এই মন্দিরটি খোলে ভোর 4:30, আবার বন্ধ হয়ে যায় দুপুর 12:30টায়, আবার বিকেল 4টে খোলে, বন্ধ হয় রাত 8টায়। এরপরে আছে একটি মন্দির, যেটি হলো রামচন্দ্রের মন্দির। বাইরে গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো আর ভিতরটা সুন্দর পেন্টিং করে একটা মিউজিয়াম করা আছে, একদম খুব ভালো লাগবে। এরপরে চলে যাবেন সাই বাবার মন্দিরে, একটা সাই বাবার মন্দির আছে। তারপরে আরও কয়েকটা মন্দির আছে। মন্দির দেখার পর একেবারে কন্যাকুমারীর কাছে এসে একটি মন্দির আছে, কৃষ্ণ মন্দির, সেটি আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধে হয়ে গেছিলো। এই মন্দিরটা দেখলাম। তারপরে আছে একটি ওয়াক্স মিউজিয়াম, একেবারে কন্যাকুমারী স্টেশনের পাশে, রেল স্টেশনের পাশে, সেইটা দিয়ে দেখে আমরা শেষ করেছিলাম আমাদের কন্যাকুমারী ট্যুর। আমি কন্যাকুমারী থেকে ফেরার পথে ট্রেনে ফিরেছিলাম 22,503 বিবেক এক্সপ্রেস, যেটি কন্যাকুমারী থেকে ছেড়ে আসামের ডিব্রুগড় যায়। ভারতবর্ষের সবচেয়ে বড় রেল রুট, তবে এটি হাওড়ায় আসে না বা আমাদের এই দিকের কোনো স্টেশনে ঢোকে না। এটা খড়গপুর হয়ে ডানকুনি যায়, ডানকুনিতে আপনাকে নেমে যেতে হবে। তারপরে ট্রেনটি বেরিয়ে যায় বর্ধমান মালদা হয়ে
নিউ জলপাইগুড়ি হয়ে আসাম চলে যায়। এই ট্রেনটি সপ্তাহে 5 দিন চলে, সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবি।